ভাগা বজ্জাত ছেলে, এখনো তোর স্বাদ মেটেনি? আর কত জ্বালাবি তুই আমাকে? হ্যাঁ, আর কত জ্বালাবি? লাগছে মামি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মামি। তোকে আমি ঘরে ঢুকতে বারণ করেছিলাম না? তবু তুই শুনবি না, বল? হ্যাঁ, ছেড়ে দাও মামি, আমি আর আসবো না, সত্যি বলছি। ও মামি ছেড়ে দাও, লাগছে। লাগুক, তোর লাগুক শয়তান। নিজের বাপ মাকে খেয়েছিস, তোর মামাকে খেয়েছিস, এখনো বুঝি তোর খিদে মেটেনি না রে? মামি, আমি কিছু করিনি। ও রানু বৌদি, কি হলো কি? ছেলেটাকে কি মেরেই ফেলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি মেরেই ফেলবো, তবে আমি বাঁচি। ওকে দেখলে আমার সারা শরীর জ্বলে ওঠে। পোড়া মুখ একটা। অমন কাণ্ড খুব করে নাকি? ভাগ্নে হলো সাক্ষাৎ ভগবান জগন্নাথের রূপ। ওকে ওরকম করো না বৌদি, ছেড়ে দাও। হ্যাঁ রানু বৌদি, ছেড়ে দাও ওকে, এগুলো ঠিক নয়। আর পারি না। ওকে আমার চোখের সামনে থেকে সরাও তো। বেরো, একদম আমার চোখের সামনে আসবি না। গ্রামের লোকেরা নান্টুর বাঁধন খুলে দিতেই সে এক ছুটে পালিয়ে গেল। স্বামী নরেনের হঠাৎই মৃত্যুর পর থেকে রানুর জীবনটা যেন তছনছ হয়ে গেছে। কোনো রকমে একবেলা খেয়ে একবেলা উপোস করে তার দিন গুজরান হয়। কিন্তু নরেনের একমাত্র ভাগ্নে এই নান্টুকে দেখলেই শান্তশিষ্ট রানুর মাথায় আগুন জ্বলে ওঠে। একা একা এই বাড়িতে থাকতে আমার আর ভাল লাগে না গো। আর যদি একটা ছেলে পুলে থাকতো, এইভাবে কষ্ট পেতে হতো না। চোখের জলে ভিজে কখন যে রানুর দুই চোখ ঘুমে জড়িয়ে এসেছিল সেটা নিজেই বুঝতে পারেনি। রাত তখন গভীর। দূর থেকে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হঠাৎই কে? কি দরজা কে খুললো? কে রে? আমি গো, আমি। আমাকে চিনতে পারলে না? আরে বাবা রে, বাঁচাও, বাঁচাও। ভয় কি? আমি কি দেখতে ভয়ঙ্কর নাকি? কেউ আসো, বাঁচাও। বলেছিলাম না আমি ভয়ঙ্কর নই, কিন্তু আমার কথা না শুনলে আমি ভয়ঙ্কর হয়ে উঠি। লোমশ হাতটা মুহূর্তের জন্য দেরি করলো, কিন্তু তারপরেই তার মাথাটা হাত দিয়ে ভীষণ জোরে মোটকে দিতেই মটমট শব্দে সেটা ঘুরে গেল। বলেছিলাম না রেগে গেলে আমি ভয়ঙ্কর রূপ ধারণ করি। আমাকে আমাকে ফাঁকি দিয়ে পালাবি। এবার দেখ কেমন জীবন তোকে ফাঁকি দেয়। তুমুল আক্রোশে বিষাদ যেন রানুর দেহটা ছুঁড়ে মারল। একটা ডালে গিয়ে বিঁধে গেল শরীরটা। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো। রানুর নিথর দেহটা গাছে ঝুলে রইল, আর তার থেকে মাটিতে চুইয়ে পড়তে থাকলো ফোঁটা ফোঁটা রক্ত। ও বাবা গো, এ কি ভয়ানক কাণ্ড গো! এমন ঘটনা তো আমরা জীবনেও দেখিনি। ও বাবা, বছর অবস্থা। নরেন না মারা গেল, আর এখন রানু বৌদি। পরিবারটা পুরো শেষ হয়ে গেল। ততক্ষণে গ্রামবাসীরা নরেনের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে দিয়েছে। এত লোক হয়ে গেছে যে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এই সময় গ্রামের পথ দিয়ে তারানাথ তান্ত্রিক হেঁটে যাচ্ছিল। একটা বাড়ির সামনে জটলা দেখে সে কৌতূহলী হয়ে একজনকে ডেকে জিজ্ঞেস করলো, এই যে ভাই, এই বাড়ির সামনে এত লোকজনের জটলা কিসে? কিছু হয়েছে নাকি? আর কি হবে ঠাকুর মশাই, সবই অদৃষ্ট। কদিন আগে এই বাড়ির কর্তা নরেন অস্বাভাবিকভাবে মরে গেল। এখন ওর বউ রানুর দেহ গাছে ঝোলা অবস্থায় পাওয়া গেল। গাছে ঝোলা অবস্থায় মৃতদেহ?
বলে কি দেখি তো। এই সরো, একটু সরো সরো সরো, জায়গা দাও। বাপরে বাপ, এই যে বিভৎস অবস্থা, কিন্তু এরকম হলো কি করে? সেটা আমরাও জানি না ঠাকুর মশাই। আজকে সকালে ফুল নেওয়ার জন্য নরেন্দার বাড়ি আসতেই থেকে এই অবস্থা। কিন্তু এই ভদ্র মহিলা কি একাই থাকতেন? ওর বাড়িতে কি কেউ থাকতো না? না, নরেন্দার এক ভাগ্নে তার কাছেই থাকতো। কাল রাতেও তো তাকে সকলে দেখেছিল। আমি বলতে বলতে খেয়াল হলো ঠাকুর মশাই, আর সকাল থেকে ওই ছোকরাকে দেখিনি তো। এই, ওই ছোকরা কি কাণ্ড করেনি?